অনড় হিজবুল্লাহ ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা বললেও পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। অব্যাহত হামলায় আরও 6 ইসরায়েলি সেনা নিহত। শেষ পর্যন্ত আত্মাহুতি দিলেন ইরানের মানবাধিকার কর্মী কিয়ানুশ সানজারি। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার হরণের অভিযোগ তুলে আত্মত্যাগ। পোল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণকে ঘিরে উত্তেজনা, হুমকি আখ্যা ক্রেমলিনের। পেন্টাগনের দাবি পোল্যান্ডের সুরক্ষা নিশ্চিতেই এই উদ্যোগ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। সহসাই যুদ্ধবিরতি হচ্ছে না লেবানন গাজায়। নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের হুঁশিয়ারি, হিজবুল্লাহর শেষ সদস্যটির মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। অনড় হিজবুল্লাহ চূড়ান্ত জয় না পাওয়ার আগে লড়াইয়ের ময়দান না ছাড়ার প্রতিজ্ঞা তাদের। ইসরায়েলি বর্বরতায় এভাবেই বিধ্বস্ত লেবাননের দক্ষিণাঞ্চল। গাজার পাশাপাশি প্রতিদিনই বৈরুত সহ আশপাশের এলাকাগুলোতেও তাণ্ডব চালাচ্ছে আইডিএফের সেনারা। মধ্যস্থতাকারীদের নানামুখী তৎপরতার পরও নেই আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ। হামাস ও হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না তেল আবিবের অভিযান। কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের। আমরা কোনো যুদ্ধবিরতিতে যাব না। ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিরাপদে নিজের ঘরে ফেরত নিতে হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করতে হবে, আর তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি সেনারা। অনড় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জয় ছিনিয়ে আনতে শেষ পর্যন্ত যুদ্ধ লড়ার ঘোষণা দিয়েছেন সদ্য হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেয়া নাইম কাশেম। যদিও যুদ্ধবিরতি ইস্যুতে এখনও আশা জাগা নিয়ে কথা বলে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে সেসব ফাঁকা বুলিতে আস্থা রাখতে পারছেন না বেসামরিক লেবানিজরা। যা চলছে তা শিগগিরই থামানো দরকার। সবাই মানবাধিকারের কথা বলে, কিন্তু গাজা আর লেবাননে মানবাধিকার কোথায়? জাতিসংঘ বলুন, ইউনিসেফ বলুন, কেউ কিছুই করছে না। কোনো মোরল দেশ বা মানবাধিকার সংস্থা সত্যি বলতেই কিছু করছে না। শুরুর দিকে শুধু দক্ষিণাঞ্চলে হামলা হচ্ছিল, এখন সেটা পুরো লেবাননেই ছড়িয়ে যাচ্ছে। দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে হামলার মাত্রা। খুব শীঘ্রই কোনো যুদ্ধবিরতি হচ্ছে না, গণমাধ্যমের প্রচারিত খবরগুলো অন্তত তাই বলছে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছিল লেবানন ইসরায়েল সীমান্তে। গেল 23 সেপ্টেম্বর যা রূপ নেয় পুরো দস্তুর সংঘাতে। চলমান সংঘাতে এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে 3000, আহত 14,000-এর বেশি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননেও ইহুদি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। নতুন অভিযানে আরও 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। উভয় পক্ষই স্বীকার করেছে হতাহতের কথা। গত 1.5 মাসে 47 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে লেবাননে। এছাড়া বুধবার ইসরায়েলের অভ্যন্তরে কমপক্ষে 23 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হাইফা থেকে 45 কিলোমিটার দূরেও হামলা হয়েছে। বুধবার প্রায় 24 ঘন্টায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলে, আর নিরাপদ আশ্রয়ে যায় বাসিন্দারা। লেবাননে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতের রাতভর ড্রোন হামলা হয়েছে। হতাহত হয়েছেন বহু বেসামরিক লেবানিজ, তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি। মঙ্গলবারের হামলায় শীর্ষ এক হিজবুল্লাহ নেতার প্রাণ গেছে বলে আইডিএফ দাবি করেছে। এদিকে নতুন করে বৈরুতের আরও কয়েকটি স্থান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দক্ষিণাঞ্চল ছাড়াও হামলা হচ্ছে লেবাননের অন্যান্য অঞ্চলগুলোতেও। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে গেল 1 সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 200 সদস্যের প্রাণ গেছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
গাজায় কৌশলগত লক্ষ্য অর্জন হয়েছে ইসরায়েলের, তাই এখনই সময় যুদ্ধ বন্ধ করার এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের যেই লক্ষ্য তেল আবিবের ছিল তা পূরণ হয়েছে, তাই গাজার সাধারণ মানুষের স্বার্থে সংঘাতের অবসান হওয়া জরুরি। হামাস ইসরায়েল সংঘাতের কারণে ক্রসফায়ারে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা, এমন কথাও বলছেন ব্লিনকেন। মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক ট্রাক প্রবেশ জরুরি বলে উল্লেখ করেন তিনি। যদিও ব্লিনকেনের এমন মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। We want to see, along with the humanitarian assistance that's getting in, গাজায় যে কোনো ধরনের সংঘাত বন্ধ হওয়া দরকার, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়। পরিস্থিতি খুবই জটিল। সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা পূরণ হয়েছে। তারা চেয়েছিল 7 অক্টোবরের মতো ঘটনা ঠেকাতে হামাসের সক্ষমতা ভেঙে দিতে, আর তা হয়েছে। তাই এটাই যুদ্ধ বন্ধের সময়। it's not something normally the humanitarians do. এবার মার্কিন রণতরীতে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির দাবি, লোহিত সাগরের বাব এল মন্দেব এলাকায় মার্কিন রণতরী আব্রাহামে মিসাইল হামলা চালানো হয়। যদিও পেন্টাগন এসব দাবি উড়িয়ে বলছে সফলভাবেই প্রতিহত করা হয়েছে মিসাইল হামলা। এর পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গাজা ইসরায়েলি অভিযানের পর থেকে সাগরপথে পশ্চিমা জাহাজ টার্গেটে পরিণত হয়েছে হুতি বিদ্রোহীদের। এবার মার্কিন রণতরী আব্রাহামে হামলার দাবি করল ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক জাহাজ লক্ষ্য করে আমাদের যোদ্ধারা দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহামেও হামলা চালানো হয়। এদিকে মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা স্বীকার করেছে পেন্টাগন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানায় পেন্টাগন। এর পাশাপাশি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় সামরিক অভিযানও চালানো হয়। মার্কিন বিমান বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের দমাতে সফলভাবে অভিযান চালিয়েছে। বাব এল মান্দেব সহ আরব সাগর এবং এডেন সাগরের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। তারই জবাব দিতে এই অভিযান। এখন পর্যন্ত প্রায় 90টি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। বৃহস্পতিবার রাজধানী তেহরানে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়। এতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ জোরদারের বিষয়ে দেশটির সহযোগিতা চান গ্রোসি। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন আব্বাস আরাকচি, কিন্তু চাপ ও ভয় দেখিয়ে তেহরানকে দিয়ে কিছুই করানো যাবে না বলেও সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিগত কয়েক মাস ধরে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে আরও পর্যবেক্ষণ বাড়াতে তেহরানকে প্রস্তাব দিয়ে আসছিলেন রাফায়েল গ্রোসি, এবং দেশটির বিভিন্ন জায়গায় ইউরেনিয়াম পাওয়ার ব্যাপারেও জবাবদিহির দাবি জানানো হয়েছিল। শেষ পর্যন্ত আত্মাহুতি দিলেন ইরানের মানবাধিকার কর্মী কিয়ানুশ সানজারি। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার হরণের অভিযোগ তুলে আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, 4 বন্দী মানবাধিকার কর্মীকে মুক্তি না দিলে বিলিয়ে দেবেন নিজের প্রাণ, বেঁধে দেন সময়সীমাও। কিন্তু বন্দীদের আর মুক্তি দেওয়া হয়নি। পরে অন্যায়ের বিরুদ্ধে একদিন জেগে উঠবে ইরানিরা, এই স্বপ্নের কথা জানিয়ে প্রাণ দেন কিয়ানুশ সানজারি। 12 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছিলেন, জীবন আর মৃত্যুর মাঝে একটিকে বেছে নিতে যাচ্ছেন তিনি। তখনই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিয়ানুশ সানজারি। একদিন পর ঘোষণা দিলেন, মত প্রকাশের অধিকার হরণ করে আটকে রাখা 4 মানবাধিকার কর্মীকে ইরান সরকার মুক্তি না দিলে আত্মহত্যা করবেন তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত বেঁধে দিয়েছিলেন সময়সীমা। ঘড়ির কাঁটায় 7টা পার হওয়ার কয়েক ঘন্টা পরই নিশ্চিত করা হয় কিয়ানুশের মৃত্যুর খবর। নিজের প্রতিশ্রুতি রক্ষার আগে দেয়া শেষ পোস্টে বলেন, বিক্ষোভ সমাবেশ করা জনগণের অধিকার। রেখে যান প্রত্যাশা, একদিন দাসত্বের বিরুদ্ধে জেগে উঠবে ইরানিরা। ফাতেমি সেপেহারি, নাসরিন সাকরামি, তমাচ সালেহি, আশরাম রেজাই 2022 সালে আলোচিত মাহাসা আমিনীর মৃত্যুর ঘটনায় নজিরবিহীন বিক্ষোভে সক্রিয় ছিলেন এই 4 মানবাধিকার কর্মী। বর্তমানে যারা কারাবন্দী, তাদের মুক্তির দাবি জানিয়েছিলেন কিয়ানুশ।
নিজেও বহুবার রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে গিয়েছিলেন এই মানবাধিকার কর্মী। 2007-এ ইরান ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নরওয়েতে। কাজ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাতে। 2011 সালে আবার ফেরেন জন্মভূমিতে। আবার যেতে হয় কারাগারে, দেয়া হয় 11 বছরের সাজা। 2019 সালে অসুস্থতাজনিত কারণে মুক্তি পেয়েছিলেন। এভিন কারাগারে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলেন তিনি। মূলত ইরানের রাজনৈতিক বন্দীদের রাখা হয় এই কারাগারে। কিয়ানুশের মৃত্যু আলোড়ন তুলেছে দেশ ও দেশের বাইরে। এরই মধ্যে ইরান সরকারের সমালোচনায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। 1 দশক ধরেই মানবাধিকার ইস্যুতে বেশ চাপে রয়েছে ইরান সরকার। ধারণা করা হচ্ছে কিয়ানুশের মৃত্যু সেই চাপ আরও বাড়াবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দোনেৎস্কের আরও একটি এলাকার দখল নিয়েছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি, রিভনোপিল শহরের বেশ কয়েকটি জনবসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা। এর পাশাপাশি ব্যাপক হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, সামরিক বিমানবন্দর, জ্বালানি ডিপো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর ধ্বংস হয়েছে সাঁজোয়াজিয়ান, ড্রোন, হোয়াইটজার সহ বহু অস্ত্রশস্ত্র। বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের দাবি, কিয়েভের সেনাদের তীব্র প্রতিরোধের মুখে খুব একটা সুবিধাই করতে পারেনি পুতিন বাহিনী। ফ্রন্টলাইনের প্রায় শখানেক স্থানে সরাসরি যুদ্ধ হচ্ছে দুপক্ষের মধ্যে, আর সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে কুরাখভ ও পকরস্কে। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি নির্মাণকে ঘিরে নতুন করে চড়েছে মস্কো ওয়াশিংটন উত্তেজনার পারদ। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটি নির্মাণকে হুমকি হিসেবেই দেখছে ক্রেমলিন। পেন্টাগনের দাবি, পোল্যান্ডের সুরক্ষা নিশ্চিতে এই উদ্যোগ। তবে মস্কোর অভিযোগ, তাদের সামরিক কার্যক্রম নজরদারিতে সেখানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা জোরদার হচ্ছে, ঠিক তখনই রাশিয়ার নাকের ডগায় মিসাইল ঘাঁটি উদ্বোধন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সীমান্ত থেকে মাত্র 160 কিলোমিটার দূরে পোল্যান্ডের রেডজিকোয়োতে অবস্থান নতুন এই ঘাঁটির। 2000 সালে প্রেসিডেন্ট জর্জ বুশের অধীনে শুরু হয়েছিল নির্মাণ কাজ। তবে রাশিয়ার ঘোর বিরোধিতায় খুব একটা এগোতে পারেনি তা। দীর্ঘ 24 বছর পর অবশেষে রুশ সীমানার কাছে ঘাঁটি গাড়লই বাইডেন প্রশাসন। আর তাতেই নতুন করে চড়েছে ওয়াশিংটন মস্কো উত্তেজনা। ক্রেমলিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নীরবে সহ্য করা হবে না। মার্কিন সামরিক ঘাঁটি রুশ সীমান্তের কাছাকাছি আনতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। উদ্দেশ্য, মস্কোর সামরিক সক্ষমতা পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছু নয়। সুতরাং রাশিয়াও এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাববে। রেডজিকোয়োতে সামরিক ঘাঁটি নির্মাণ যুক্তরাষ্ট্রের ভূ-কৌশলগত পরিকল্পনারই বহিঃপ্রকাশ, বলছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রীও। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ন্যাটো জোটভুক্ত দেশ পোল্যান্ডের সুরক্ষা নিশ্চিতই এই ঘাঁটি তৈরির মূল কারণ। স্নায়ুযুদ্ধের পর রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে অবনতি হয়েছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সান্টিয়াগোতে বন্দুক হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার লিটল ইটালি নামক জায়গায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সন্দেহভাজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ওই বন্দুকধারী নিহত হন এবং এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত এই 2 জন সন্দেহভাজন বন্দুকধারীর পূর্ব পরিচিত। এখনও হামলার মোটিভ জানা যায়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে মিলেছে বিস্ফোরক সহ এক মরদেহ। নিহত ব্যক্তি আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার আদালত প্রাঙ্গণের কাছে পরপর 2টি বিস্ফোরণ ঘটে। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খালি করে ফেলা হয় আদালত ভবন। একজনের মৃত্যুর খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরেই শক্তিশালী বিস্ফোরক ডিভাইসটি পাওয়া যায়। রাজধানীর কেন্দ্রে স্পর্শকাতর এলাকায় এমন ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। এই বিস্ফোরণের কিছুক্ষণ আগে এলাকা ছেড়ে যান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। প্রেসিডেন্টের বাসভবন এবং ব্রাজিলের পার্লামেন্টের অবস্থানও একই এলাকায়। এই ঘটনার 5 দিন আগেও রিও ডি জেনেরিও G20 সম্মেলনে যোগ দেন বিভিন্ন দেশের নেতারা।
বানরের আতঙ্কে ঘরবন্দি মানুষ। রাস্তায় বের হলেই হামলা করছে বানরের দল, কেড়ে নিচ্ছে খাবার, হাতে থাকা ব্যাগ। আর এমন পরিস্থিতি তৈরি হয়েছে থাইল্যান্ডের শহর লপবুরিতে। বানরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দাদের দাবির মুখে এখন জরুরি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে বন বিভাগ, পুলিশ, প্রাণী বিশেষজ্ঞদের যৌথ অভিযান। দরজা জানালা বন্ধ, নেট দিয়ে ঘেরাও করা বারান্দা, বসতবাড়ি নয় যেন খাঁচা। এত সব সতর্কতা বানরকে মোকাবেলায়। থাইল্যান্ডের রাজধানীর ব্যাংকক থেকে গাড়িতে 3 ঘন্টার দূরত্বে পর্যটন নগরী লপবুরি। শহরটির অন্যতম আকর্ষণ বানরের দল, যা বহু বছর ধরে নগরবাসীর ঐতিহ্যের অংশ। সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হলেও এখন এই বানরের উৎপাতেই বিপর্যস্ত নগরবাসী। 30 বছর আগেও এত বানর ছিল না এখানে, হয়তো সব মিলিয়ে 100 কম। বানরের কারণে এখানে পর্যটকরা আসতেন। বানরের আচরণ পাল্টে গেছে এখন। হাজার হাজার বানরে ছেয়ে গেছে লপবুরি। এখানে সেখানে ঝুলছে, মানুষের হাতে কিছু দেখলেই লাফিয়ে পড়ছে কেড়ে নিতে। পরিস্থিতি এমন যে ঘরের বাইরে বের হওয়াই দায়। কেনাকাটা করে দোকান থেকে বের হতে না হতেই শুরু হয় লুটপাট। আগে এমন ছিল না, বলা যায় পাশাপাশি মিলেমিশেই থাকতাম। এখন ওরা যা পায় কেড়ে নেয়, কোনো স্বাধীনতা নেই। এভাবে টেকা যায় না। আমরা বাইরে যেতে চাই, আকাশ দেখতে চাই, ঘরের সূর্যের আলো ঢোকে না। বানর ঠেকাতে গুলতি সহ নানা পদ্ধতি খুঁজে বের করছে বাসিন্দারা। বানরগুলো খুবই স্মার্ট, তারা খুব দ্রুত শেখে। আমরা একটা উপায় বের করলে তারাও ফাঁকফোকর বের করে ফেলে। মূলত করোনা মহামারীর পর থেকেই ব্যাপক হারে বংশবিস্তার হয় বানরের। এর পেছনে খাদ্যাভ্যাসকে মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বানরের এমন বংশবৃদ্ধির মূল কারণ হলো খাবার। পর্যটকরা বাদাম, কলা সহ পুষ্টিকর খাবার দিত, যেগুলো খেয়ে স্বাস্থ্যবান হয়ে ওঠে আর প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পায়। মানুষকে নিয়ে ওদের মনে আর কোনো ভয় কাজ করে না। বানরের উৎপাতে বাধ্য হয়ে মোটামুটি ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়েছে প্রশাসন। যৌথ অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে 1600 বানর। অবশ্য এই ধরপাকড়কে ভালোভাবে নিচ্ছে না প্রাণী অধিকার কর্মীরা। বনায়ন ও ন্যাশনাল পার্কের সংখ্যা বৃদ্ধির দাবি তাদের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এই পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ।